হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার বন্ধুরা, আজ অনেক অনেক দিন পরে আমার সঙ্গে তোমাদের দেখা হচ্ছে ইউথ আড্ডার বৈঠকিতে। আমি কিন্তু তোমাদের ভীষণ মিস করেছি অনেক দিন, আর তোমরা নিশ্চয়ই সকলে ভীষণ ভীষণ ভালো আছো। আজ কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি একজন বিশেষ বন্ধুকে একটা বিশেষ বিষয় নিয়ে। ইউথ আড্ডার যতগুলো পর্ব এখনো পর্যন্ত হয়েছে, তোমরা বিভিন্ন ধরনের গান শুনেছো, কখনো প্রাচ্য কখনো পাশ্চাত্য, কিন্তু নাটকের গান নিয়ে আজ অবধি আমাদের কিন্তু কোনো এপিসোড করা হয়নি, তাই না? আর আমি জানি আমাদের বন্ধুরা অনেকেই কিন্তু নাটক দেখতে, নাটকের গান শুনতে খুব ভালোবাসো। তাই ঠিক তোমাদের কথা ভেবে এবং তোমাদের অনুরোধ রেখে আজকে আমাদের স্টুডিওতে রয়েছে আমাদের বন্ধু মনস্বী চৌধুরী। নমস্কার। মনস্বী, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। আজকে তোমার কাছে কিন্তু তোমার যা বিষয়, আমি জানি তুমি বিভিন্ন ধরনের গান করো, কিন্তু তোমার যে বিশেষ বিষয়টা নিয়ে তুমি কাজ করছো, আজকে সেই গান আমরা শুনবো এবং তোমার থেকে শুনবো তোমার কথা, তোমার গানের কথা, তোমার বেশ। কাজের কথা। কিন্তু একটা গান দিয়ে শুরু করবো। বেশ, আমি তাহলে প্রথমে শোনাচ্ছি বাংলা থিয়েটারের প্রথম গান, অর্থাৎ যেটা গেরাসিম স্টেপানোভিচ লেবেদেভ আচ্ছা 1795 সালের আচ্ছা 27শে নভেম্বর, এই যে আজকে আমরা দেখি প্রসেনিয়াম থিয়েটার, হ্যাঁ সেই প্রসেনিয়াম থিয়েটারে যে প্রথম গান হয়েছিল, মানে এই যে প্রসেনিয়াম কনসেপ্টটা উনি কিন্তু নিয়ে এসেছিলেন আমাদের এখানে। এই প্রসেনিয়াম কনসেপ্টটা সম্পর্কে তোমার কাছ থেকে একটু জানবো হ্যাঁ। তোমার গানটা শোনার পরে। বেশ, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ। এটি হচ্ছে কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকর হুম, তার লেখা গান, তার আচ্ছা। বিদ্যাসুন্দর কাব্যের একটি গান, যেটি তিনি নাটকে ব্যবহার করেছিলেন। বেশ। গুণ সাগর নাগর রায়, নগর দেখিয়া যায়, রূপের নাগর গুণের সাগর, রূপের নাগর গুণের সাগর, অগুরু চন্দন গায়, গুণ সাগর নাগর রায়, নগর দেখিয়া যায়, বেনি বিনোনিয়া চূড়া চিকনিয়া, বেনি বিনোনিয়া চূড়া চিকনিয়া, হেলয় মলয় বাই, মৃদু মধু হাসি বাজাইছে বাঁশি, কোকিল বিকলতায়, ভুরুর ভঙ্গিতে নয়ন ইঙ্গিতে, ভারত ফিরিয়া চায়, গুণ সাগর নাগর রায়, নগর দেখিয়া যায়। সম্পূর্ণ বর্ণনা না, মানে একদম পুরো গানটা শুনে যেন আমরা নাটকের দৃশ্যটা সামনে দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, এই আমার মনে হয় হ্যাঁ। যে এই গানটি ব্যবহৃত হলো, এর পরেও কিন্তু বিদ্যাসুন্দর হয়েছে অনেকবার হুম। আখ্যানটার অভিনয়। হুম। এই গানটি কিন্তু আর কোথাও ব্যবহৃত
হয়নি। আচ্ছা, আমার যেটা মনে হয় যে এই যে লেবেদেভ এই গানটা হয়তো এমনি ব্যবহার করেছিলেন তার দৃশ্যের মানে অনুকূল রাখবার জন্যে, কিন্তু একটা যে নাগরিক বাঙালির কথা উঠে এলো এরপর থেকে হ্যাঁ, নাটকে 19 হ্যাঁ, শতকের হুম, নাটকে, হুম। বাংলা নাটকে, সেটার কিন্তু একটা সূত্রপাত উনি এখানে ঘটালেন। এই যে গুণসাগর নাগর রায় নগরও দেখিয়া যায়, ঠিক। একটা আমাদের যে নগরটা হুম। যার কথা আমরা শুনবো এরপরে, সেটাই কিন্তু উঠে এলো গানের ভেতর দিয়ে। আজকে কিন্তু মনস্বীকে পেয়ে আমরা বাংলা নাটকের শুধু গান নয়, বাংলা নাটকের ইতিহাস যেটা নিয়ে মনস্বীর পড়াশোনা সেটা সম্পর্কেও অনেকটা জানতে পারবো, কি মনস্বী? চেষ্টা করবো। আপাতত একটু গানে যাই। নিশ্চয়ই। আচ্ছা, এইবারে এই যে বললাম বিদ্যা সুন্দর, একটুখানি শোনাচ্ছি যে প্রথম বাঙালি, এটা তো অবাঙালি করলেন লেবেদেভ, বাঙালি নবীনচন্দ্র বসু। আচ্ছা, 1835 সালে তিনি শ্যামবাজারে, তার একটা বিরাট বাড়ি ছিল, মানে সেই বাড়িটা ছিল হচ্ছে শ্যামবাজার ট্রামডিপো থেকে হ্যাঁ, বাগবাজার বাটা পর্যন্ত, এতটা এতটা বিশাল বাড়ি। এবং সেই বাড়িতে কিন্তু উনি প্রথম, আজকে যেটা আমরা বলি না যে এনভায়রনমেন্টাল থিয়েটার, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা স্পেসকে ব্যবহার করে করে যে সমস্ত থিয়েটার হচ্ছে, উনি কিন্তু প্রথম। পুরো বাড়িটাই ছিল কিন্তু মঞ্চ, মানে ধরো এই অংশটা ও একটা রাজপ্রাসাদ, আবার আচ্ছা। বাইরে হয়তো মেকআপ রুমটা হচ্ছে একটা দিঘি, এবং দর্শক কিন্তু ঘুরছে, এবং 6.5 ঘন্টা ও অভিনয় দর্শক তার সঙ্গে ঘুরছেন। হ্যাঁ, দর্শক আচ্ছা, যাচ্ছে বাহ, গিয়ে এটা তো দেখে একটা বেশ আসছে। নতুন একটা হ্যাঁ। তুমি কথা বললে, মানে এটা কখনো শুনিনি। এরকম হয়েছিল। তো এটা হয়েছিল 1835 সালে 6ই অক্টোবর শ্যামবাজারে। তাকে মানে ওটাকে বলাই হতো নবীনচন্দ্র বসুর থিয়েটার। আর একটি নাটকে অভিনয় হয়েছিল, 1 লক্ষ টাকা খরচা হয়েছিল সেই সময়। সেই সময় দাঁড়িয়ে 1 লক্ষ টাকা মানে তো ভাবা যাচ্ছে না। এবং এই যে মানে লাইটনিং বা যেগুলো বিদ্যুৎ মানে হ্যাঁ, যে হ্যাঁ, দেখানো হ্যাঁ। হচ্ছে দৃশ্যের সঙ্গে, সেটা কিন্তু ইলেকট্রিক্যালি সেটাকে দেখানো হয়েছিল সেই সময়, মানে সেটার ওই প্রযুক্তির সাহায্য নিয়ে করা হয়েছিল। বাবা, মানে সেই সময় ভাবতেই পারছি না যে, মানে এখন দেখো অনেক কিছুই এক্সপেক্টেড, অনেক কিছুই আমরা ভাবি যে হ্যাঁ এটাতে এইভাবে করা যায়, এবং আমরাও অনেক সময় অনেক কিছু আমাদের মাথায় আসে যে আলোটা তো এইভাবে, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে এটা তো মানে একটা অভাবনীয় তাই বিষয়। তো। আর এইটা কিন্তু রাত্রিবেলা শুরু হয়েছিল, ঠিক 12টা থেকে শুরু হয়েছিল অভিনয়, শেষ হয়েছিল পরের দিন ভোর 6:30টার সময়। মাঝখানে খাওয়া দাওয়া চলেছে, সবই হয়েছে। এবং হিন্দু মুসলমান, সারা রাত ধরে। হ্যাঁ, যারা পার্শ্বিক সবাই কিন্তু ছিলেন এইখানে অভিনয় দর্শক আমার হিসেবে। খুব জানতে ইচ্ছে করছে, এই যে তুমি বললে যে মানে এক জায়গাতে একটা রাজপ্রাসাদ তৈরি, মানে মহল আমরা বলতে পারি, হ্যাঁ। বিভিন্ন মহলটাকে মানে বিভিন্ন স্টেজ হিসেবে ধরা হচ্ছে। যেমন আমরা এখন সেট বানাই ধরো, মানে আমাদের বিভিন্ন ফিল্ম সিটি ইত্যাদি যেগুলো আছে, মানে সেটারই একটা আমি ছোট সংস্করণ ধরতে একদম, পারছি, একদম। কিন্তু এটা সিনেমায় ব্যবহৃত হচ্ছে, ওটা একদম লাইভ নাটক। নাটক। তাহলে যারা অডিয়েন্স, তারা মানে কিভাবে তারা বসতেন, কিভাবে তারা চলতেন, না, সেটা হ্যাঁ, ঘুরছেন তো, জানতে ইচ্ছে হ্যাঁ, করছে হ্যাঁ, তোমার থেকে। ঘুরছেন মানে একদম ওখানে গিয়ে উনি দেখছেন। এবং এই বিদ্যাসুন্দর আখ্যানে একটা সুরঙ্গ খননের গল্প আছে, মানে যেখান থেকে বিদ্যা এবং সুন্দরের মিলনটা হয়। আচ্ছা, আমরা একটা কাজ করি, হ্যাঁ। আমরা একটা গান শুনে নিয়ে নিশ্চয়ই। তারপরে আমরা এই সুরঙ্গের গল্পটাতে যাব, কেমন? মনে হয় সেটা গান শুনি। হ্যাঁ, এই গানটা কিন্তু বিদ্যা বলছে মালিনীকে, অর্থাৎ আচ্ছা। সুন্দর, মানে সুন্দরের কথাটা মালিনী বিদ্যাকে বলছে যে সুন্দর তোমার রূপে গুণে একেবারে বিভোর হয়ে গেছে, তোমাদের প্রেম হবে। আর বিদ্যারও তর্স হয়েছে না যে কতক্ষণে সে দেখবে সুন্দরকে, সেটাই কিভাবে সংলাপে এবং গানে। একটা কথা এখানে বলে রাখা ভালো, যে কোনো কিন্তু গদ্য সংলাপ, মানে তখনও কিন্তু এই যাত্রার কনসেপ্টটা বাঙালির মন থেকে যায়নি। থিয়েটারে যে সংলাপের জায়গাটা, সেটা কিন্তু গান একেবারে দখল করে নিচ্ছে। আগে ভারতচন্দ্র রায়ের যে আখ্যান আছে, সেখান থেকে ওই অংশটা পাঠ করা হচ্ছে, একজন এসে, যেটা সূত্রধার আর কি, হ্যাঁ, হ্যাঁ, তিনি এসে ওটাকে বলে যাচ্ছেন। হ্যাঁ। তারপরে বিদ্যা এবং মালিনী প্রবেশ করছে, করে এই গানটা গাইছে, এবং এটাই হচ্ছে সংলাপ। বিদ্যা বলছে কি মালিনীকে। আচ্ছা, একটা কথা বলে নি, এই যে রাগ তালের ব্যাপারটা, নাটকের অনুষঙ্গে কিন্তু এর একটা নির্মাণ হয়েছে। কিভাবে হচ্ছে আচ্ছা। সেটা একটুখানি বলে হ্যাঁ। দিচ্ছি। বসন্ত বাহার রাগ, হ্যাঁ। তাল হচ্ছে ত্রিতাল। এইবারে কেন, তখন আলোর কমানো বাড়ানো যেত না, বড় আলোতেই কাজ করা হতো। বাবুর বাড়িতে তো, সেখানে তো হয় একটা ঝাল লণ্ঠন জ্বলছে বা কিছু হচ্ছে, হ্যাঁ। আলোর ব্যবহারটা ওইভাবে ছিল না। তো এই গানটার যে রাগের যে ব্যবহার, তার ভেতর দিয়ে বিদ্যার যে মনোভাব, যেটা আজকে হয়তো আমরা একটা প্রেমের দৃশ্যে
আলোটা আমাদের মুখে পড়ছে, সে একটা গোধূলি বেলার আলো, হ্যাঁ, সেইটা কিন্তু সেটা যেহেতু করা যাচ্ছে না, গানের ভেতর দিয়ে কিন্তু সেই আলোটা ফুটে বেরোচ্ছে। কিভাবে সেটাই বাহ দেখাচ্ছি। বাহ বাহ, মানে গানটা তখন সময়কে বোঝাচ্ছে। হ্যাঁ। বেশ, শুনি। কি বলিলি মালিনী ফিরে বল বল বল, কি বলিলি মালিনী ফিরে বল বল, রসে তনু ডগমগ মন টল টল বল, রসে তনু ডগমগ মন টল টল বল, কি বলিলি মালিনী ফিরে বল বল বল, কি বলিলি মালিনী ফিরে বল বল, রহিতে না পারি ঘরে আকুল পরানো করে, রহিতে না পারি ঘরে আকুল পরানো করে, চিতনা ধৈর্য ধরে পিক কল কল বল, কি বলিলি মালিনী ফিরে বল বল বল, কি বলিলি মালিনী ফিরে বল বল। একটু করে শোনালাম। বাহ, মানে আজকে সত্যি কথা আমি একটা ভীষণ দ্বিধায় আছি। সেটা হচ্ছে যে তোমার গান শুনবো না তোমার কথা শুনবো, কারণ যে কথাগুলো তুমি আজকে বলছো শুনতে এত ভালো লাগছে, এবং সেই যুগটাকে তুমি আমাদের সামনে একদম ছবির মতো, সিনেমার মতন করে তুলে ধরছো। মানে তার সঙ্গে তো গানগুলো আছেই, মানে দুটোরই কিন্তু অমোঘ আকর্ষণ আমরা অনুভব করছি। এবং আমি জানি আমাদের যারা বন্ধু রয়েছে, আমাদের বন্ধুরাও কিন্তু ভীষণভাবে উপভোগ করছে মনস্বীর গান এবং একই সঙ্গে গল্পগুলো, তাই না? আচ্ছা, আসলে তুমি যেটা বলছো একটা সুরঙ্গের গল্প বলছিলে তুমি, সেটা এবার শুনবো। সুরঙ্গের ওই বিদ্যা এবং সুন্দরের যে মিলনটা হয়েছিল সেটা কিন্তু সুরঙ্গের ভেতর দিয়ে। আচ্ছা, সুরঙ্গ কেটে সুন্দর আসছে বিদ্যার কাছে এবং প্রেম নিবেদন করছে, করে সে আবার চলে যাচ্ছে, এইভাবে একটা কাহিনী তৈরি হয়েছে। সেই সুরঙ্গটা কিন্তু নবীন বসু তার বাড়িতে একদম কেটে দেখিয়েছিলেন, মানে একটা ঘরে সেই সুরঙ্গটা তৈরি করা হয়েছিল আচ্ছা, এবং সুন্দর সেখান দিয়ে সত্যি সত্যি কিন্তু চলছে। সে একটা মানে মানুষ, সে ওর ভেতরে ঢুকেছে, ঢুকে সে বিদ্যার কাছে গিয়ে হয়তো বিদ্যার যে পালঙ্ক সেখানে গিয়ে আর উঠছে। দর্শক দেখছে দূরে দাঁড়িয়ে, আচ্ছা, দর্শক ওই ঘরটায় পৌঁছে গেছে যেখানে সুরঙ্গটা কাটা হয়েছে। আচ্ছা, আরো ওটা গল্প শুনবো মনস্বী, নিশ্চয়ই। গান শুনি আগে। গানে আসি, ঠিক আছে। তো এই বিদ্যা সুন্দর, এইবারে একজন এলেন, তার নাম গোপাল উড়ে। আচ্ছা, একটা গান এক্ষুনি বললেই আমি একটুখানি বলছি, এটা অনেকেই জানেন। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া, যেখান থেকে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। গোপাল উড়ে বিদ্যাসুন্দর পালা তৈরি করলেন। বিদ্যাসুন্দর নাটক থেকে পালা হয়ে গেল, অর্থাৎ সেটা যাত্রার ফর্মে। আবার কিন্তু আমরা ফিরে গেলাম সেই খোলা অঙ্গনে, অর্থাৎ শোভাবাজার রাজবাড়িতে মালিনী হচ্ছে গোপাল উড়ে, সে সেজেছে এবং বিদ্যাকেও সেজেছেন, তিনি অভিনয় করছেন। এবং একটা বিশেষ ধাঁ ছিল, সেটা হচ্ছে খ্যামটা সুর এবং খ্যামটা নাচ। আচ্ছা, অর্থাৎ ব্যালাড ফর্মে, হ্যাঁ, যেটা আমরা পরবর্তীকালে শ্যামা ট্যামাতে দেখেছি, সেই জিনিসটা কিন্তু প্রথম থেকে শুরু হলো। এটা হচ্ছে 1840 সাল, তখন 1840 থেকে 45 পাই, এবং তখন এরকম পাড়ায় পাড়ায় বিদ্যাসুন্দরের দল, শহরে শহরে বিদ্যাসুন্দর তৈরি হচ্ছে। বিদ্যাসুন্দরের তখন মানে একটা ক্রেজ প্রায়, কিন্তু গোপাল উড়ে তার একটা নিজস্বতা এখানে প্রতিষ্ঠা করলেন এই খ্যামটা নাচের মাধ্যমে। সুরগুলো আজকে কিন্তু গানগুলো গোপাল উড়ের গান হিসেবেই পরিচিত, কিন্তু গান কিন্তু লিখতেন কৈলাসচন্দ্র বারুই, শ্যামলাল মুখোপাধ্যায়, আরও আছেন ভৈরবচন্দ্র উনি হালদার। কি উড়িষ্যার মানুষ ছিলেন? মানে উড়িষ্যার গোপাল মানুষ। উড়ে হ্যাঁ, মানে উড়িষ্যার মানুষ ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এখন আসলে গোপালচন্দ্র দাস বললে হ্যাঁ, বুঝতে পারবেন না অনেকে, না, সেই ওই জন্য গোপাল উড়ে বললে হ্যাঁ, বলেই তাই হ্যাঁ, জন্য মনে হলো যে উনি আসলে হচ্ছেন দাস, আচ্ছা, কিন্তু উড়িষ্যার লোক বলে উড়িষ্যার ওকে এখানে মানুষ। উড়ে। এবং সেটা একটা খুব ইন্টারেস্টিং গল্পও আছে। আমরা গানের পরে গল্পে যাব, একটু বেশ, গান বেশ, শুনে নি। বেশ। নীতি নীতি রাজবাড়ির ফুল
যোগাই কেমন করে, নীতি নীতি রাজবাড়ির ফুল যোগাই কেমন করে, যামিনীতে কামিনী ফুল, যামিনীতে কামিনী ফুল, নিত্য নে যায় চোরে, নীতি নীতি রাজবাড়ির ফুল যোগাই কেমন করে। এমন কর্ম কে করেছে, এমন কর্ম কে করেছে, মুচড়ে কলি ভেঙে দেছে, এমন কর্ম কে করেছে, মুচড়ে কলি ভেঙে দেছে, আট হাতে ডাল ভাসিয়ে দেছে, আট হাতে ডাল ভাসিয়ে দেছে, তলায় খোঁচা মেরে, নীতি নীতি রাজবাড়ির ফুল যোগাই কেমন করে, যামিনীতে কামিনী ফুল নিত্য নে যায় চোরে। আবারও দেখো একটা ছবি, তাই না? রাত্রির বেলায় চোরে এসে কামিনী ফুলটা চুরি করে, যামিনীতে কামিনী ফুল নিত্য নিয়ে যায় চোরে, মানে চোর এসে রাত্রির বেলায় ফুলটা নিয়ে চুরি করে চলে যাচ্ছে, এবং কি করে আমি তাহলে রাজবাড়িতে আমি, এবং কি সুন্দর ছবিটা। এবং এই নাটকের গানগুলোতে যেটা তোমার গান শুনে আমার মনে হচ্ছে, এবং অন্য ক্ষেত্রেও দেখেছি, সুরের চেয়ে গানের মানে বাণী প্রধান, যে এবং যদি কেউ বাণীটা সত্যি সুন্দর করে শোনে, সামনে নাটকটা দেখতে পাবেন। কিন্তু এই যে একটা সংলাপময়তা, তুই খুব মজা করে গাইলে তো খুব ভাল লাগছে শুনতে। এই যে একটা সংলাপময়তা, হ্যাঁ, মানে এই যে অন্য গানের থেকে একটা গান যদি আমি গাই, তার গানের থেকে নাটকের গানটা কোথায়, যে মানে একটু আগে যেটা গাইলাম যে ঘরেতে ভ্রমণের গুনগুনি, সেটাও নাটকেরই গান, কিন্তু এটা এখন রবীন্দ্রসঙ্গীত হিসেবে পরিবেশনা করা হয়। নাটকের গান গাইতে গেলে কিন্তু সংলাপটা প্রধান হয়ে যাচ্ছে, যেটা তুমি বলছো। সেই জন্যেই এখানে একটা কথা, সেখানে সামান্য সুরচ্যুতি হলেও সেটা অতটাই গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু সংলাপটা সেখানে যেটা বলছি, মানে ধরো আমি রবীন্দ্রসঙ্গীত হিসেবে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে যখন গাইবো, আর যখন আমি মঞ্চে গাইবো যে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ছবিটা, অভিনয় এবং সংলাপ দুটোকে একসঙ্গে রাখতে হবে। ঠিক ঠিক। একটা গল্প শোনাতে যাচ্ছিলে তুমি, তখন তোমাকে আটকালাম, এবার বলো। গল্পটা হচ্ছে যে এই যে গোপালুরের খ্যামটা নাচটা তখন কিন্তু বাবু মহলেও খুব জনপ্রিয় হয়ে গেল, এবং তখনকার দিনে যারা মানে বাইবারাঙ্গনারা ছিলেন, তারা কিন্তু এই নাচটা একটা তাদের জীবিকা নির্বাহের পথ হয়ে গেল। অর্থাৎ নাটক আরেকটা প্রফেশনকে কিন্তু খুলে দিচ্ছে, তার রাস্তাটাকে খুলে দিচ্ছে, এটাই বলার আর কি। বেশ, আমরা একটা গান শুনি আগে। এবার একটু অন্যদিকে যাই, সেটা হচ্ছে 1872 সাল। তখন ন্যাশনাল থিয়েটার তৈরি হয়ে গেছে, অর্থাৎ পাবলিক টিকিট কেটে আজকে যে আমরা দেখি থিয়েটার, সেটা সূত্রপাত হলো। আচ্ছা, এর আগে কিন্তু ছিল হচ্ছে আমন্ত্রণমূলক প্রফেশনাল থিয়েটার। সেটা প্রফেশনাল কতটা বলা যায় সেটা বিতর্কের বিষয়। আচ্ছা, বাণিজ্যিক থিয়েটার আর কি, বাণিজ্যিক। কেউ একজন লগ্নি করছে টাকা, সেই এতে হচ্ছে, মালিক আছে একজনের। তো সেখানে আমরা পেলাম গিরিশচন্দ্র ঘোষকে। এই গিরিশ ঘোষ কিন্তু রঙ্গমঞ্চকে একেবারে নিজের পায়ে দাঁড় করিয়ে দিলেন। এবং যেটা গিরিশ ঘোষের নাটকের ক্ষেত্রে, যেখানে রামকৃষ্ণদেব বলছেন থিয়েটার মানে লোকশিক্ষা, একদম লোকশিক্ষে, একদম। তো সেটা কিন্তু সেই সময় আমরা পাচ্ছি খুব ভালো করে, যে থিয়েটার থেকে এই যে তুমি বললে না সাধারণ মানুষের কথাও আসছে, সেখানে তো অনেক একদম নিম্নবিত্ত মানুষ তারাও আসছেন, তারা কিন্তু ওইটা দেখে অনেক কিছু জানছেন, শিখছেন। একদম। এবং সেখানে একসঙ্গে একত্রে বড়লোক এবং যারা এমনি মুটে মজুর, তারাও কিন্তু আসছেন। একটা গান শুনি মনুষ্য। সাগর কূলে বসিয়া বিরলে হেরিব লহরী মালা, সাগর কূলে বসিয়া বিরলে হেরিব লহরী মালা, মনোবেদনা কব সুমিরনে গগনে জানাবো জালা, মনোবেদনা কব সুমিরনে গগনে জানাবো জালা, সাগর কূলে বসিয়া বিরলে হেরিব লহরী মালা,
প্রতারণাময় মানব প্রাণ, আর না হেরিব নরবয়ান। সমাজ শ্মশানে রহিব না আর, বহিব না দুঃখ ডালা। সাগর কূলে বসিয়া বিরলে হেরিব লহরী মালা। বাহ, এই যে তুমি আগের যে গানগুলো শোনালে এবং এই যে গানটা শোনালে, একটা সাহিত্যিকভাবেও কিন্তু একটা গানের যে লেখা, গানের যে সংলাপ, সেটা কিন্তু দেখেছি একটা সাহিত্যিক পরিবর্তনও ঘটছে। এই যে এক্ষুনি যে গানটা গাইলে, এইখানে যে গানের ভাষা, সেটা কিন্তু অন্যরকম লাগলো, তাই না? এটা একদম। তুমি কি বলবে এটা নিয়ে? হ্যাঁ, এই যে এটাই বললাম যে এরপরে হয়তো আমি একটা গান শোনাবো, যেটা বললাম না যে একই সঙ্গে কমার্শিয়াল হ্যাঁ। এবং একই সঙ্গে একটা ভাবগত কথা দুটোই কিন্তু উঠে আসছে। এই গানটি হীরার ফুল নাটকের গান, 1884। সেখানে রাজকুমার অরুণ এই গানটা গাইছে। সবকিছুর যেমন একটা শুরু থাকে, শেষও তো থাকে। আমরা কিন্তু মোটামুটি ঊনবিংশ শতাব্দীর মধ্যেই সীমাবদ্ধ থাকছি। মানে তারপরে বিংশ শতকে যাওয়ার জন্য মনস্বীকে আরেকটা এপিসোডে আমাদেরকে আনতে হবে, যা বুঝতে পারছি। কারণ আজকের এপিসোডে আমরা সময়টা একদম শেষে এসে দাঁড়িয়েছি। আজ আমরা ঊনবিংশ শতকের মধ্যেই থাকি। বেশ, আজকে তোমার আজকের এপিসোডের শেষ গানটা কিন্তু আমরা শুনবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা কথা বলতে হয় আমাকে। হ্যাঁ, বল। সেটা হচ্ছে যে এই যে 19 শতকের শেষে হ্যাঁ, একজনকে আমরা পেলাম নাট্যকার, তার নাম ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, ঠিক। আলিবাবা বিখ্যাত কীর্তি যার। এবং এই যে একটা গান আমি শোনাবো, সেটি তার বরুণা নাটকের গান। আচ্ছা। রাজকুমারী বরুণা এবং রাজকুমার, সে জানে না যে দুজনেই কিন্তু রাজকুমারী। রাজকুমার জানে না যে বরুণা হচ্ছে রাজকুমারী। আচ্ছা। সে তাকে জানে যে সে হচ্ছে বেদে ঘরের মেয়ে বরুণা। এটা একটা ছদ্মবেশ, এবং এই যে রূপকথাকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে নাটকের ভেতরে, সেটাও পাচ্ছি। কথা বলতে গেলে তো অনেক কথা, তার থেকে গানটা শোনা। গোয়ালি নীল তোর শ্যাম যে এখন হয়েছে রাজা, গোয়ালি নীল তোর শ্যাম যে এখন হয়েছে রাজা। সে আর ভাঙবে না তোর দুধের কেড়ে, খাবে না কোসর ভাজা। সে আর ভাঙবে না তোর দুধের কেড়ে, খাবে না কোসর ভাজা। গোয়ালি নীল তোর শ্যাম যে এখন হয়েছে রাজা। সাধের বেনু ছেড়ে কানু ধনুক ধরেছে, সঙ্গপনে বেদের বনে হরিণ মেরেছে। সাধের বেনু ছেড়ে কানু ধনুক ধরেছে, সঙ্গপনে বেদের বনে হরিণ মেরেছে। আমরা তাই বেচতে এসেছি হাটে, দেখি কাটে কি না কাটে। আমরা তাই বেচতে এসেছি হাটে, দেখি কাটে কি না কাটে। সূর্যি না বসতে পাটে কিনে নিয়ে যা, সূর্যি না বসতে পাটে কিনে নিয়ে যা। সাধের ননি শিকে তোল, করবি যদি গরম ঝোল। সাধের ননি শিকে তোল, করবি যদি গরম ঝোল। বিকিয়ে যায় চট করে আয় এখনো তাজা। গোয়ালি নীল তোর শ্যাম যে এখন হয়েছে রাজা। গোয়ালি নীল তোর শ্যাম যে এখন হয়েছে রাজা। দারুণ দারুণ মনস্বী, এত তাড়াতাড়ি তোমাকে ছাড়তে মোটেই ইচ্ছে করছে না। আমাদের বন্ধুরাও জানি সেই কথাই বলবে যে না না, আজকের এপিসোডটা আরেকটু হলে ভালো হতো। আচ্ছা, যদি তোমাদের সত্যি সেটা মনে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও আমাদের মেল আইডিতে। আর তোমরা তো জানো, এপিসোডটা তোমরা আবারও যদি শুনতে চাও, মনস্বীর গান, মনস্বীর কথা এবং সমস্ত এপিসোড, তোমরা জানো ইউটিউবে কিন্তু সেটা থাকে ইউথ আড্ডা প্লে লিস্টের মধ্যে।
তাহলে তোমরা তো আজকে বুঝতেই পারছো আজকে এপিসোডটা শেষ হতে চললো। আজকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল মনস্বী চৌধুরী। আমরা মোটামুটি নাটকের শুরু থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত চলে এসেছি, আর এরপরে আমরা চেষ্টা করবো আবার কোনো এপিসোডে মনস্বীকে আনতে, যাতে এর পরবর্তী পথ চলাটা নাটকের সেটা আমরা জানতে পারি। খুব ভালো লাগলো আজকে মনস্বী, তুমি আজকে এলে, এত গান শোনালে, কথা বললে, সবটা মিলে ভীষণ ভালো লাগলো। আবারও কোনো এপিসোডে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা হবে। আজকের মতো নমস্কার। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ আড্ডা।